ইরান আমেরিকার বিরুদ্ধে আরো বৃহৎ যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই দেশের শাসন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন ঘটালেন। দেশের আইআরজিসি থেকে আরটিএস বাহিনী প্রতিটির মাথাতে বসালেন কট্টরপন্থী সামরিক নায়কদের। লক্ষ্য একটাই, আমেরিকার বিরুদ্ধে আর রক্ষণ নয়, এবার সরাসরি যুদ্ধ করা। তাই অনেকেই মনে করছেন পশ্চিমী দুনিয়ার জন্য অশেষ দুঃখ অপেক্ষা করছে। ইতিমধ্যেই যে যুদ্ধে পরাজয় হয়েছে তাতে ইরান নয়, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন বলে খাতা কলমে হিসেব করতে শুরু করেছেন। ইরান আমেরিকার কতখানি আর্থিক ক্ষতি করেছে, আর এই খবরের মাঝেই ইরান শুরু করেছে আরো ভয়ঙ্কর বিধ্বংসী যুদ্ধের প্রস্তুতি। তবে যে সমস্ত দর্শক বর্তমানে সৌদি আরবের জন্য কান্না করছেন এবং ইরানকে গালি পাচ্ছেন মুসলিম বিশ্বের শত্রু বলে, কারণ ইরান আমেরিকার নৌবহরে নাকি আক্রমণ চালাচ্ছে না, তারা বেছে বেছে আক্রমণ করছে মুসলিম দেশগুলিকে। অতএব ইরান মুসলিম বিশ্বের শত্রু। তাদের জন্য একটি দুঃখের খবর আছে, না আনন্দের খবরও হতে পারে। ইরান খুব শিগগিরই আমেরিকার যে মার্কিন রণতরী যারা ইরানকে অবরুদ্ধ করে রেখেছে সেই জাহাজেও ভয়ঙ্কর আক্রমণ চালাতে পারে, ডুবিয়ে দিতে পারে মার্কিন রণতরীগুলিকে। তারই ব্যবস্থা নেওয়া শুরু করেছে ইরান। আর এই নেপথ্যেই ইতিমধ্যেই মুজতবা খামেনেই, যাকে পশ্চিমী দুনিয়া বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প হাড়ে হাড়ে ভয় পাচ্ছিলেন, আলী খামেনেইকে খুন করেছে ইসরায়েল আমেরিকা। কিন্তু তাতে আমেরিকার এবং ইসরায়েলে যে কত বড় বিপদ হলো, ঠিক খাল কেটে কুমির আনার মতো। আলী খামেনেইর পর উত্তরসূরি মুজতবা খামেনেই আমেরিকার জন্য অত্যন্ত বড় বিপদ হতে যাচ্ছে। ইতিমধ্যেই তার প্রমাণ তিনি রাখলেন। আজকের এই ভিডিওতে আপনাদের আমরা দেখাবো ইরানের ন্যাশনাল সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল, যেটি গোটা পৃথিবীর যে শাসন ব্যবস্থা আছে বর্তমানে তার মধ্যে উৎকৃষ্ট এবং অন্যতম ব্যতিক্রম। এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে তিনি বসালেন তার পছন্দের প্রার্থী মহসিন রেজাইকে, যিনি এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি দায়িত্বপদ সামলাবেন, আর তিনিই হবেন মুজতবা খামেনেইর মুখপাত্র। এখান থেকে একটি বিষয় স্পষ্ট, ইরান এবার তার দৃষ্টিভঙ্গিকে 180 ডিগ্রি বদলাচ্ছে। গত 47 বছর ধরে রুহুল্লাহ খোমেনেই এবং আলী খামেনেই যে বৈদেশিক নীতি অনুসরণ করে আসছিলেন সেই নীতি থেকে সরে আসছেন মুজতবা খামেনেই। আর তাতেই আমেরিকার হৃদকম্পন শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প চেয়ারে ঠিকমতো বসতে পারছেন না। দেশের যে সমস্ত নেতা এবং মন্ত্রী, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ কিংবা বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, যাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে দেখা গিয়েছিল, আমেরিকার সঙ্গে একাধিক চুক্তির প্রচেষ্টাও চালাচ্ছিলেন তারা, এবার তাদের দিন শেষ হতে আসছে। ইরানে বর্তমানে মুজতবা খামেনেই তাদেরকেই বেছে বেছে নিয়োগ করলেন যারা আপোষহীন, লড়াকু, সংগ্রামী এবং আমেরিকার ভাষায় যারা মৌলবাদী এবং কট্টরপন্থী, তাদেরকেই তিনি চেয়ারে বসাচ্ছেন যাতে করে আমেরিকাকে সেইভাবে জব্দ করা যায়, টাইট দেওয়া যায়। সেই খেলাই শুরু করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই। আজকের এই ভিডিওতে আমরা চলুন বুঝে নেওয়ার চেষ্টা করব ইরানের শাসন প্রণালী আমেরিকা কিংবা সৌদি আরব কিংবা অন্যান্য গণতান্ত্রিক দেশের থেকে কোথায় কোথায় আলাদা, কিভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা গোটা দেশকে নিয়ন্ত্রণ করেন, আর কিভাবে বা আমেরিকার বিরুদ্ধে নতুন লড়াইয়ের ছক করছেন মুজতবা খামেনি, সেই কথাগুলি। সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। যুদ্ধ চলাকালীন আপনারা জানেন ইরানের যুদ্ধ নেতৃত্বে ছিলেন আলী লারিজানি, যাকে আলী খামেনেই নিযুক্ত করেছিলেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হেড হিসেবে। গোটা যুদ্ধ পরিচালনার দায়িত্ব তারই ছিল। কিন্তু মার্চ মাসের 17 তারিখে রোজার ভাত খাওয়ার জন্য ভোরবেলায় যখন প্রস্তুতি নিচ্ছিলেন, আলী লারিজানিকে বোমা মেরে খুন করেছিল আমেরিকা। তারপর থেকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন মোহাম্মদ বাকের জোলকাদের আগেই অবসর গ্রহণ করেছিলেন, কিন্তু লারিজানির মৃত্যুর পর আপৎকালীন অবস্থায় তড়িঘড়ি কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল জোলকাদেরকে। জোলকাদের এই গত কয়েক মাস ধরে আমেরিকার বিরুদ্ধে যে লড়াই লড়ছে ইরান, যে লড়াইয়ে একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, অভূতপূর্ব সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের ফলে আমেরিকার সমস্ত অস্ত্র হারিয়েছে এই মধ্যপ্রাচ্যে, আমেরিকা বিকলাঙ্গ হয়ে গেছে। এত বড় সাফল্য পাওয়ার পরেও
মুজতবা খামেনেই তাকে কিন্তু সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী হেড হিসেবে রাখলেন না। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই, মুজতবা খামেনেই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে যাকে নিয়োগ দিলেন তিনি হলেন ডক্টর মহসেন রেজাই। ডক্টর মহসেন রেজাই অতীতের সমস্ত ইতিহাস ভেঙে দিলেন। কি অর্থে? ইরানের যে গত 47 বছর ধরে ইসলামিক রিপাবলিক চলছে, সেই ইসলামিক রিপাবলিকে সুপ্রিম লিডার কখনো তার সামরিক প্রতিনিধিকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হেড বানাননি। বরাবর যারা কূটনৈতিক প্রতিনিধি থাকতেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে সর্বোচ্চ ধর্মীয় নেতা দুজন সদস্যকে পাঠান। সেই দুজন সদস্যের মধ্যে একজন হন সামরিক প্রতিনিধি আর একজন হন কূটনৈতিক প্রতিনিধি। বরাবর এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হেড হিসেবে দায়িত্ব পালন করছেন কূটনৈতিক প্রতিনিধিরা। আর সেই ইতিহাসকে ভেঙে দিলেন ডক্টর মহসেন রেজাই। মুজতবা খামেনি এই সামরিক রণনায়কের উপরেই সমস্ত ভরসা রেখেছেন। এখান থেকে একটি বার্তা খুব স্পষ্ট যে ইরানের যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, যারা ইরানের সমস্ত রকম বৈদেশিক নীতি, প্রতিরক্ষামূলক নীতি, এমনকি ইন্টেলিজেন্স সমস্ত কিছু দেখভাল করে যে ডিসিশন মেকিং বডি, সেই বডির হেড, সেই বডির সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রধান প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডক্টর মহসেন রেজাই। যখন ইসলামিক রিপাবলিক একেবারে হাঁটি হাঁটি পা করে যাত্রা শুরু করেছিল 1979 সালে, তারপরেই আমেরিকা বড় সড় ষড়যন্ত্র করেছিল ইরানের বিরুদ্ধে। তখন সাদ্দাম হোসাইনকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল 8 বছর ধরে। 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত একটা ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল ইরান আর ইরাকের মধ্যে। সেই যুদ্ধে ছিল আমেরিকা ইরাকের সঙ্গে। আমেরিকা এবং ইরাক মিলিতভাবে যুদ্ধ করেও ইরানকে পরাস্ত করতে পারেনি, ফেলতে পারেনি ইরানের ইসলামিক রিপাবলিক সরকারকে। সেই সময়ে আইআরজিসি অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, যার মূল দায়িত্ব, এই সৈন্যের মূল দায়িত্ব ইরানের এই ইসলামিক সরকারকে রক্ষা করা, সেই ইসলামিক সরকারকে রক্ষা করার পবিত্র দায়িত্ব নিয়ে যে সৈন্যবাহিনীর লড়াই করছিল, সেই বাহিনীর হেড হিসেবে কাজ করেছেন ডক্টর মহসেন রেজাই। তাই তিনি বয়সে খুব নবীন নন। সেই 80 সালে আইআরজিসির হেড হিসেবে ছিলেন। আজ 2026 সাল, 72 বছর পেরিয়ে এখনো তিনি ইরানের রক্ষাকর্তা হিসেবে লড়াইয়ের দায়িত্বভার গ্রহণ করলেন। 1980 থেকে 88 সাল পর্যন্ত আইআরজিসি হেড তো ছিলেন যুদ্ধকালীন সময়, এমনকি তারপরেও আরো 8 বছর। অর্থাৎ মহসেন রেজাই, যিনি ইকোনমিক্সের ডক্টরেট ডিগ্রিধারী মানুষ, সেই মানুষটি আইআরজিসির প্রধান হিসেবে 16 বছর ছিলেন। 1997 সালে সেই দায়িত্ব থেকে তিনি নিষ্কৃতি নিয়েছিলেন। তারপর থেকে তিনি দেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক এবং অর্থনৈতিক কমিশনগুলির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে এসেছিলেন। এবার এতদিন পরে যখন আলী খামেনেই শহীদ হলেন এবং তার দাফন কাফন শেষ হলো, তারপর একে একে মুজতবা খামেনেই তার পছন্দের, তার দৃষ্টিভঙ্গিকে পছন্দ করেন এমন ব্যক্তিদেরকে একে একে দেশের মূল পদগুলোতে বসানো শুরু করেছেন, যাতে করে আগামী দিনে তার যে অভিমুখ, তার যে দর্শন, সেই দর্শন ইরানের শাসন ব্যবস্থায় প্রতিফলন ঘটে। তার অন্যতম উদাহরণ হয়ে থাকবেন এই ডক্টর মহসেন রেজাই। এবার আমরা চলুন দেখে নিই কেন ইরান পৃথিবীর ইতিহাসে একটি ব্যতিক্রমী দেশ। পশ্চিমী দুনিয়া, আমেরিকা এই বছর 2026 সালে 250 বছর পূর্ণ করলো তাদের গণতান্ত্রিক ঐতিহ্যের। আর সেখানে আমেরিকাই বলুন আর ইউরোপই বলুন, যেগুলো গণতন্ত্রের আতুর ঘর, কিংবা এশিয়া মহাদেশের যত গণতান্ত্রিক দেশ আছে, আর মধ্যপ্রাচ্যের সেই আরব দেশগুলো যারা ইসলামের ঠেকিদার বলে দাবি করেন, তাদের কোনো দেশে ইসলামের হর্ষইটুকুও নেই। কারণ সেই সমস্ত দেশগুলিতে রাজতন্ত্র বিরাজ করছে, আর রাজতন্ত্র মানেই স্বৈরাচার। না আছে ইসলামের শাসন, না আছে জনগণের ইচ্ছার প্রতিফলন। সেখানে রাজবংশগুলোই দাদাগিরি ফলকায় গোটা দেশগুলিতে। সেখানে ইরান শিয়া সম্প্রদায়ের অনুসারী হওয়া সত্ত্বেও তারা ইসলামিক শাসন ব্যবস্থার যে মূল পরিকাঠামো, যে খোল নলস, সেই খোল নলসকে তাদের দেশে লড়াই করে বুকের রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আর ইরানের শাসন ব্যবস্থা ইউনিক,
অনন্য, অনুপম। কেন বলছি? যে সেখানে কতগুলো ব্যবস্থার একটা অসাধারণ মিশ্রণ ঘটানো হয়েছে। ঠিক ইসলাম যে কথা বলে, একদিকে দেশে সাধারণ নির্বাচন হয়, যে নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টের প্রেসিডেন্ট, গোটা পার্লামেন্ট চলে। অন্যদিকে দেশের মধ্যে যারা ইসলামের উপরে সব থেকে বেশি জ্ঞান রাখেন, যারা ইসলামের সবথেকে পণ্ডিত ব্যক্তি, এমন 88 জন মানুষকে নিয়ে, যাদের মধ্যে অনেকেই আয়াতুল্লাহ, তাদেরকে নিয়ে একটা বডি তৈরি হয়। যে বডি যদি দেশের মধ্যে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যু হয়, তারপরে দেশেরকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হবে, তাকে নির্বাচন করেন। কি অসাধারণ সিস্টেম! একদিকে জনগণ ভোট দিয়ে দেশের পার্লামেন্ট তৈরি করছে, অপরদিকে দেশের যারা জ্ঞানী গুণী মানুষ, যারা ইসলামকে বোঝেন, সেই মানুষগুলি ভোট দিয়ে নির্বাচন করছেন অ্যাসেম্বলি অফ এক্সপার্ট, সেই 88 জন পণ্ডিত মানুষ, যারা দেশের মধ্যে ইসলাম ধর্মের উপরে সব থেকে বেশি জ্ঞান রাখেন, তারাও কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছেন। সেই 88 জনই ঠিক করে দেশের পরবর্তী ধর্মীয় নেতা কে হবেন। একদিকে এই ধর্মীয় নেতা, অন্যদিকে এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক অনন্য বডি। অনন্য বডি কেন? এবার চলুন আমরা এটা বোঝার চেষ্টা করি। এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হলো দেশের, ইরানের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী একটা বডি। তারা কোন দেশের সঙ্গে বৈদেশিক নীতি কি হবে, দেশের ধর্ম বিষয়ে অবস্থান কি হবে, সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হয় এই বডিতে, যার নাম হচ্ছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এই বডির চেয়ারম্যান হন দেশের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। বর্তমানে ইরানের প্রেসিডেন্ট হলেন মাসুদ পেজেশকিয়ান। তাই এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বর্তমানে যে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তিনি হলেন মাসুদ পেজেশকিয়ান। অপরদিকে সেক্রেটারি, দুটি পদ খুবই গুরুত্বপূর্ণ। একজন হলেন চেয়ারম্যান, অপরজন হলেন সেক্রেটারি। এই সেক্রেটারি কে হবেন, তাকে মনোনয়ন দেন, নিয়োগ করেন খোদ সুপ্রিম লিডার। বর্তমানে মুস্তফা খামেনেই দেশের সর্বোচ্চ নেতা। এইখানেই মূল গল্পটা, যে ডক্টর মহসিন রেজাই, যার কথা আমরা বলছিলাম, সেই ডক্টর মহসিন রেজাই যাকে আপনারা দেখেছেন, এই ডক্টর মহসিন রেজাই তিনি নির্বাচিত হলেন এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে। কাজেই আমরা একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে বুঝতে পারছি যে প্রেসিডেন্ট তিনি দেশের গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন, রাষ্ট্রপতি, পাশাপাশি দেশের সবার উপরে যিনি বিরাজ করেন তিনি হলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি এই ন্যাশনাল কাউন্সিলে একজন সদস্য পাঠালেন, যিনি হলেন সেক্রেটারি। তিনি আরো একজন প্রতিনিধিকে পাঠান, তিনি হলেন ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ। আমরা এখানেই বলছিলাম যে একটা ইতিহাস ঘটে গেল। কেন ঘটে গেল? সেক্রেটারি যিনি হন বরাবরের সময়ে, তিনি হন একজন ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ, তিনি সেক্রেটারি হন। অপরজন হলেন মিলিটারি রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ সৈন্যবাহিনীর প্রতিনিধি। সেই সৈন্যবাহিনীর প্রতিনিধি তিনি এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হিসেবে থাকেন, তিনি কখনো সেক্রেটারি হননি। কিন্তু এই প্রথম মুস্তফা খামেনের সময়ে এসে যে মিলিটারি যিনি রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ সেনাবাহিনীর যিনি প্রতিনিধি, তিনি হয়ে গেলেন সেক্রেটারি। এবার চলুন দেখে নিই এই বডিতে কারা কারা থাকেন। চলুন, আমরা তো আগেই জেনেছি এই বডিতে রাষ্ট্রপতি আছে সর্বোচ্চ ধর্মীয় নেতার পাঠানো 2 জন সদস্য, আর আছেন কারা? আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, যারা ইরানের যে ইসলামিক সরকার চলছে সেই সরকারকে আমেরিকা বা পশ্চিমী দুনিয়ার আক্রমণ থেকে বাঁচিয়ে রাখা। ইসরায়েল প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করছে যে ইরানে রাজতন্ত্র ফিরিয়ে আনতে হবে, তাহলে তাদের সব সুবিধা। সেই রাজতন্ত্র যাতে ইরানে না ফিরতে পারে, যেটা সৌদি আরব কিংবা কুয়েত, বাহরাইনে চলে, সেই রাজতন্ত্র যাতে ইরানে আর কোনোদিনও ফিরতে না পারে, আর ইরানে যাতে ইসলামিক শাসন বেঁচে থাকে, সেই লড়াইটা করে আইআরজিসি। তাই আইআরজিসি যিনি কমান্ডার ইন চিফ, হেড, তিনি এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন অনারেবল মেম্বার। এখানেও কিন্তু মুস্তফা খামেনি পরিবর্তন করেছেন। এখানে তিনি এনেছেন আহমেদ ওয়াহিদি, যিনি এতদিন ধরে মোহাম্মদ পাকপুর, যিনি আইআরজিসির কমান্ডার ইন চিফ ছিলেন, তাকে আমেরিকা খুন করে দিয়েছে এই যুদ্ধের মধ্যে। আয়াতুল্লাহ আলী খামেনির সাথেই 28শে ফেব্রুয়ারি, তারপর থেকে গোটা যুদ্ধ যিনি পরিচালনা করছিলেন অস্থায়ীভাবে, তিনি হলেন আহমেদ ওয়াহিদি। এই ওয়াহিদি আইআরজিসির বর্তমানে তিনি একজন সদস্য নির্বাচিত হলেন। তারপরে আরটিএস হচ্ছে ইরানের রেগুলার একটা সৈন্যবাহিনী, যাদের সদস্য সংখ্যা 4,20,000। সেই 4,20,000 সৈন্যবাহিনী যিনি হেড, তিনি এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মেম্বার। আর অবশ্যই চিফ অফ দ্য স্টাফ অফ আর্ম ফোর্সেস, যে আইআরজিসি এবং আরটিএস এই 2 সৈন্যবাহিনীর যিনি হেড, টপ মোস্ট পদ যিনি হোল্ড করেন, তিনিও এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মেম্বার।
এই ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হয়েছে। এই পদে বর্তমান নিযুক্ত হয়েছেন আলী আব্দুল্লাহি। আমরা এদের প্রত্যেকের সাথে আপনাদের পরিচয় করাবো। আমরা শুধু এখন দেখে নিচ্ছি যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কেন ইউনিক। পৃথিবীর কোনো দেশে এই ব্যবস্থা নেই যে সমস্ত পদ থেকে সৈন্যবাহিনী, পার্লামেন্ট, বিচার ব্যবস্থা, মন্ত্রী, সর্বোচ্চ ধর্মীয় নেতা সবাই এই একটা কমিটিতে তারা বসে বৈঠক করে তর্ক বিতর্ক করে সিদ্ধান্ত গ্রহণ করে। একরোখা যা মন চাইলো তার মন মোতাবেক দেশ চালাবে এমন ঘটনা ইরানে সম্ভব নয়। এখানে আর কে আছেন? আছেন চিফ জাস্টিস। ইরানের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি নিঃসন্দেহে সব থেকে পড়াশোনা জানা মানুষ, জ্ঞানী মানুষ। সেই জ্ঞানী মানুষকেও কদর করা হয় ইরানে। তিনি হলেন একজন সম্মানীয় মেম্বার। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সৈয়দ আব্বাস আরাগচি, বর্তমান পৃথিবীতে বিদেশ মন্ত্রী হিসেবে তার মতো দক্ষ এবং তার মতো জনপ্রিয় লোক আর নেই। এই সৈয়দ আব্বাস আরাগচি তিনি এই সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের মেম্বার। তাছাড়া মিনিস্টার অফ ইন্টেলিজেন্স, ইন্টেরিয়র মিনিস্টার এবং ভাইস প্রেসিডেন্ট ফর বাজেট অ্যান্ড প্ল্যানিং, এরা সবাই এক জায়গায় বসে যে কোনো নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হলে এই কমিটিতে দীর্ঘ বক্তৃতা হয়, তর্ক বিতর্ক হয়, পক্ষে এবং বিপক্ষে তারা বলেন, ভোটাভুটি হয়, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সেই সিদ্ধান্তকে লিখিত অবস্থায় অবশেষে পাঠানো হয় সুপ্রিম লিডার তার কাছে। তিনি মিটিং এর সমস্ত মিনিটসকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন, কে কি অবস্থান নিয়েছে, কেন অবস্থান নিয়েছেন, তার প্রত্যেকটি যুক্তিকে বোঝার চেষ্টা করেন। পরিশেষে ঠান্ডা মাথায় তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে তিনি সচরাচর অনুমোদনী করেন দেশের স্বার্থে। এটা হলো ইরানের শাসন ব্যবস্থা। এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, যা ইরানের মূলত সব রকম সিদ্ধান্তই গ্রহণ করে দেশের কিছু ছোটখাটো আভ্যন্তরীণ বিষয় বাদে, সেই কাউন্সিলে কিন্তু বর্তমানে মুস্তফা খামেনেই একেবারে পুরো খোল নলসকে বদলে দিয়েছেন, পুরো ঢেলে সাজিয়েছেন। এবং এখানে যারা বর্তমান সময়ে আমেরিকার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে আগ্রহী, দেশকে সামরিক দিক থেকে পারমাণবিক বোমা বানিয়ে আরো শক্তিশালী করা, যাতে করে আমেরিকার কোনোদিনও ইরানের দিকে ঘুরে তাকাতে সাহস না করে, সেই ব্যবস্থা করার জন্যে তিনি এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে ঢেলে সাজালেন। এই প্রেক্ষিতে আমরা উল্লেখ করতে পারি যে মুস্তফা খামেনি ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাকে পাঠিয়েছেন, কূটনৈতিক প্রতিনিধি হিসেবে যাকে পাঠিয়েছেন, তার নাম সাইদ জালিলি। যে সাইদ জালিলি গত নির্বাচনে মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সামান্য মার্জিনে পরাস্ত হয়েছেন। যদিও ইরানে তিনি দারুণভাবে জনপ্রিয়, এই সাইদ জালিলি আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে তিনি সিদ্ধহস্ত। আজও তিনি মনে করেন আমেরিকার সঙ্গে কোনো চুক্তি টুক্তি চলবে না, আমেরিকার সঙ্গে কেবল যুদ্ধ চলবে। 2015 সালে আমেরিকার সাথে ইরান যে পরমাণু চুক্তি করেছিল, যাকে জেসিপিওএস চুক্তি বলে, সেই চুক্তিকেও তিনি কোনো দিনও মানেননি। যে সাইদ জালিলি, তিনি হলেন এবার মুস্তফা খামেনির সদস্য এই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের। তাই এই বিষয়টি কিন্তু পরিষ্কার, ইরানের অভিমুখ এখন কোন দিকে। এবার দেখে নেওয়া যাক কারা কারা এলেন, কাদের নাম আমরা বলছিলাম। প্রথমেই আমরা যাকে দেখব তিনি হলেন আহমেদ ওয়াহিদি। একাধিক ভিডিওতে আমরা দেখিয়েছি ওয়াহিদির ছবি। ইনি কেন গুরুত্বপূর্ণ? এই বিগত যে যুদ্ধ চলছে আমেরিকার বিরুদ্ধে, সেই যুদ্ধে আমেরিকাকে বোকা বানানোর জন্য, আমেরিকার সমস্ত সামরিক শক্তিকে পারস্য উপসাগরে শেষ করে দেওয়ার যে কাজ করেছেন, যার মাথা থেকে এটা বেরিয়েছে, তিনি হলেন এই আহমেদ ওয়াহিদি। আহমেদ ওয়াহিদিকে পাকাপাকিভাবে বর্তমানে আইআরজিসির কমান্ডার ইন চিফ বানিয়েছেন মুস্তফা খামেনি। আর আহমেদ ওয়াহিদিকে যিনি সাহায্য করবেন, অর্থাৎ ডেপুটি কমান্ডার ইন চিফ, তিনি হলেন মুস্তফা ইজাদি। আহমেদ ওয়াহিদি এবং মুস্তফা ইজাদি তারা দুজনে মিলিতভাবে আইআরজিসি সৈন্যবাহিনীকে নেতৃত্ব দান করবেন। এই আইআরজিসি যাদের মূল কাজ বলছিলাম ইসলামিক শাসনকে বাঁচিয়ে রাখা, ইরানে যাতে আর কোনদিন রাজতন্ত্র না ফিরতে পারে, ইসরায়েল এবং আমেরিকার ইচ্ছায় যেন ইরানের সরকার না চলে, সেই কাজ করে এই আইআরজিসি। আইআরজিসি সৈন্যবাহিনী 6টা ভাগে বিভক্ত। আর এখানে মোট 1,90,000 সৈন্যবাহিনী নিরন্তর কাজ করছে। দেশের মধ্যে সব থেকে যারা যোগ্য, সব থেকে যারা উন্নত এবং সব থেকে যারা শক্তিশালী, পৃথিবীতে এই আইআরজিসির সঙ্গে টক্কর নেওয়ার মতো সৈন্যবাহিনী নাই। এই আইআরজিসিকে আবার 6টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে আইআরজিসি গ্রাউন্ড ফোর্সেস, আইআরজিসি এরোস্পেস ফোর্স। এই এরোস্পেস ফোর্স বর্তমানে আমেরিকাকে ঘোল খাওয়ানোতে সব থেকে কার্যকরী ভূমিকা পালন করছে এই এরোস্পেস।
আছে আইআরজিসি নেভি, যারা হরমুজকে কন্ট্রোল করছে। এখনো হরমুজ প্রণালীতে এত বোমা বর্ষণ করবার পরেও কোনোভাবেই দখল নিতে পারছে না আমেরিকা। তাই আইআরজিসি নেভি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নৌবাহিনী। এই নৌবাহিনীকে টেক্কা দেয়া আমেরিকার পক্ষেও সম্ভব হচ্ছে না। সুতরাং এখান থেকে আমরা কিন্তু একটা আন্দাজ পাচ্ছি যে ইরানের নেভি অর্থাৎ ইরানের নৌবাহিনী কত শক্তিশালী। এই নৌবাহিনীর যে প্রধান তাকেও কিন্তু বদলানো হয়েছে। বর্তমানে যাকে আনা হয়েছে তিনি হলেন আলী ওজমাই। চেহারা দেখেই আন্দাজ করতে পারছেন তিনি কত দৃঢ় প্রতিজ্ঞ এবং কতটা অনমনীয়। আমেরিকা তাকে নোয়াতে পারবে না যতই শক্তি প্রয়োগ করুক। এরপর দেখো বাশিজ অর্গানাইজেশন। বাশিজ অর্গানাইজেশনে যিনি হেড হলেন তিনি হলেন হোসেন তায়েব। দেখে মনে হচ্ছে পুরোদস্ত তিনি ধর্মীয় নেতা উলেমা, কিন্তু তিনি হলেন একজন বড়সড় যোদ্ধা। আইআরজিসির বাশিজ সৈন্যবাহিনী এক ইউনিক। পৃথিবীতে সত্যি কোন দেশে এমন আইডিয়া কোনোদিনও কেউ কাজে লাগাতে পারেনি। গোটা ইরানে যে 31টা প্রভিন্স আছে, প্রতিটা প্রভিন্সের ওই প্রভিন্সের জন্ম নেওয়া বেড়ে ওঠা যারা সব থেকে শক্তিশালী যোদ্ধা, যারা তাদের নিজেদের এলাকাকে হাতের তালুর মতো চেনে, কোথায় পাহাড়, কোথায় জঙ্গল, কোথায় নদী। তো সেই সমস্ত বাছাই করা সৈন্যবাহিনীদের দায়িত্ব দেওয়া হয় তাদের নিজেদের এলাকাকে রক্ষা করার। এক অনন্য আইডিয়া, তাকেই বলা হয় বাশিজ সৈন্যবাহিনী। এই বাশিজ সৈন্যবাহিনীর হেড করা হলো হোসেন তায়েবকে। এরপরে আমরা দেখব আইআরজিসি কুদস ফোর্স। এই কুদস আসলে জেরুজালেম, যেখানে আল আকসা মসজিদ রয়েছে, তার নাম হচ্ছে কুদস। তাই ইসলামকে সম্মান জানিয়েই ইরান কিন্তু কুদস সৈন্যবাহিনী তৈরি করেছে, যাদের মূল কাজ এই প্রক্সি গোষ্ঠীগুলোকে নেতৃত্ব দেওয়া, তাদের সঙ্গে যোগাযোগ রাখা, ইরানের স্বার্থে, ইসলামের স্বার্থে লড়াই করা। হিজবুল্লাহ বলেন, হামাস বলুন, কিংবা আনসার আল্লাহ বা হুথি, এইরকম যতগুলো ইরানের প্রক্সি রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলে এই ইরানের আইআরজিসি কুদস ফোর্স। আর অপর যে শাখা আইআরজিসির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা হলো আইআরজিসি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, অর্থাৎ ইরানের আইআরজিসির গোয়েন্দা সংস্থা। একদিকে মোসাদ এবং সিআইএ, তারা যেমন ইরানের ইসলামিক সরকারকে ফেলার জন্য প্রতি মুহূর্তে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের ষড়যন্ত্রকে ভোতা করে দেওয়ার যে কাজ, আমেরিকা এবং ইসরায়েলের সৈন্যবাহিনীর সকল গোপন তথ্যকে হাতড়িয়ে নিয়ে আসার যে কাজ করেন, তারা হলেন এই আইআরজিসির ইন্টেলিজেন্স। তাই আইআরজিসি 6টি ভাগে বিভক্ত হয়ে নিরন্তর তারা লড়াই করছে। আর এই আইআরজিসিকে আমূল বদলে দিতে চলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই। আর এই আইআরজিসির পাশাপাশি ইরানের কনভেনশনাল রেগুলার সৈন্যবাহিনী আছে, যে সৈন্যবাহিনী অন্য দেশের সৈন্যবাহিনীর যে কাজ, দেশের যে কোনো সময় প্রাকৃতিক বিপর্যয় হোক বা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, সমস্ত কাজ যারা করে তাদেরকে বলা হয় আরটিএস। ইরান তাদেরকে আরটিএস সৈন্যবাহিনী বলে। সেই আরটিএস সৈন্যবাহিনীতে 4,20,000 সৈন্য মোতায়েন আছে বর্তমানে। এরাও 4 ভাগে বিভক্ত: আরটিএস গ্রাউন্ড ফোর্সেস, আরটিএস নেভি, আরটিএস এয়ারফোর্স এবং আরটিএস এয়ার ডিফেন্স ফোর্স। আইআরজিসি যেমন 6 ভাগে বিভক্ত, তারা যেমন যেমন কাজ করে, আরটিএসও তেমনি 4 ভাগে বিভক্ত। এরও নেভি আছে, এরও এয়ারফোর্স ডিফেন্স আছে, তারাও নানান ভাগে, তারাও দেশকে সুরক্ষা দেওয়ার সমস্ত কাজ করে আসছে, এমনকি তারা যুদ্ধও করে। এই আরটিএস এবং এই আইআরজিসি, এই দুই সৈন্যবাহিনীর একসঙ্গে একজন হেড আছে, যার যে পদের নাম চিফ অফ দ্য স্টাফ আর্ম ফোর্সেস। এই চিফ অফ দ্য স্টাফ আর্ম ফোর্সেস পৃথিবীর সব দেশেই প্রায় থাকে, আমেরিকাতেও আছে, ইসরায়েলেও আছে, পাকিস্তানেও আছে। এই চিফ অফ দ্য স্টাফ আর্ম ফোর্সের হেড হলেন আলী আব্দুল্লাহি। এই আলী আব্দুল্লাহিকেও হার্ড লাইনার বলা হয় আমেরিকা বিরোধী কট্টরপন্থী ইরানি রণনায়ক। এবং তার ডেপুটি হিসেবে একজন নতুন লোককে আনা হয়েছে, তিনি হলেন কিওরমার্স হায়দারি। তারা দুজন মিলে এই দুই সৈন্যবাহিনীকে নেতৃত্ব দান করবেন এবং দেশের সর্বোচ্চ নেতার সাথে সৈন্যবাহিনীর হেড যিনি ওয়াহিদি এবং এই মোস্তফা ইজাদি, তাদের মধ্যে যোগাযোগ রক্ষা করবেন আইআরজিসির সঙ্গে এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে। যে সমন্বয়ের কাজ, যোগাযোগ, তথ্য আদান প্রদানের কাজ করবেন এই দুজন মাথা। এবং এই চিফ অফ স্টাফ অফ দ্য আর্ম ফোর্সেস আলী আব্দুল্লাহি, তার যে অফিস, তার নাম কি? খাতাম আল আম্বিয়া। ইরানের সেনাবাহিনীর যে সদর দপ্তর, তার নাম খাতাম আল আম্বিয়া। অথচ অনেকেই দাবি করছে ইরান শিয়া দেশ, তারা নবীকে মানে না। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নাকি মানে না।
এই খাতামাল আম্বিয়ার বাংলায় অর্থ হচ্ছে শেষ নবী। শেষ নবীকে যদি শিয়ারা না মানবে তাহলে তাদের দেশে যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীকে নাম দিয়েছেন খাতামাল আম্বিয়া। এই খাতামাল আম্বিয়ার নেতৃত্বেই এই আইআরজিসি এবং আরটিএস বাহিনী কাজ করে। আর এই খাতামাল আম্বিয়া পুরোপুরি সুপ্রিম লিডার অর্থাৎ বর্তমানে ইরানের মুজতবা খামেনির নির্দেশ মেনেই চলতে বাধ্য বা চলে। আর আরো তাৎপর্যপূর্ণ ঘটনা এই, গতকাল যখন আহমেদ ওয়াহিদি আইআরজিসির প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন, তারপরেই দেশের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি লিখিত নির্দেশ পাঠিয়ে দিলেন আহমেদ ওয়াহিদিকে, অর্থাৎ আইআরজিসিকে ঘন্টা বাজিয়ে দিলেন সুপ্রিম লিডার যে এবার তৈরি হও, যুদ্ধ করার সময় এসেছে আমেরিকার বিরুদ্ধে। আমেরিকাকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না, আমরা তাদের সঙ্গে কোনো চুক্তি করব না, এবং তারা আমাদেরকে অর্থনৈতিক অবরোধের কথা যতই বলুক আমরা কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করি না, আমেরিকাকে বিশ্বাস করি না। আজ হোক কিংবা কাল আমেরিকা আবারও যুদ্ধ করতে আসবে, তাই এই যুদ্ধ করতে যদি আমেরিকা আসে সেই যুদ্ধই শেষ যুদ্ধ হবে। তার জন্য সমস্ত রকম সামরিক প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন আহমেদ ওয়াহিদিকে। তিনি বলেছেন এবার আর প্রতিরক্ষা নয়, এবার আক্রমণাত্মক যুদ্ধ করবে ইরান, সরাসরি আক্রমণ চালাবে আমেরিকার বিরুদ্ধে। নির্দেশ, লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। আর ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশ মানে সেটাই হবে আগামী দিনে চলার একমাত্র পথ। সেই নির্দেশটা আমরা দেখে নিই। খামেনি আরজেস ওয়াহিদি টু প্রিপেয়ার আইআরজিসি ফর পাওয়ারফুল অফেন্সিভ অপারেশনস। শুধু অফেন্সিভই নয়, পাওয়ারফুল অফেন্সিভ অপারেশনস, অর্থাৎ সরাসরি শক্তিশালী আক্রমণ করবার জন্যে ইরানের আইআরজিসিকে রীতিমতো প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তাই খুব শীঘ্রই এমন সম্ভাবনাও রইল, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলি ইতিমধ্যেই প্রায় ধূলিসাৎ হয়ে গেছে কুয়েতের এবং বাহরাইনের। ফিফথ ফ্লিটের অবস্থা একেবারে যায়। এখন অনেকের যেটা দাবি, ইরান কেন মার্কিন রণতরীগুলোকে আক্রমণ করছে না? ওমান উপসাগরে যারা ইরানকে অবরুদ্ধ করে রেখেছে, ইরানের তেল বিক্রিকে এই মুহূর্তে যারা প্রায় গলা টিপে বন্ধ করবার চেষ্টা করছে যে মার্কিন নৌসেনারা, সেই নৌসেনাদেরকে কেন আক্রমণ করছে না ইরান? তার উত্তর হয়তোবা খুব অল্প সময়ের মধ্যেই মিলতে পারে। মুজতবার নির্দেশ পেলেই আইআরজিসি আক্রমণ শুরু করবে আমেরিকার এই নৌবহরগুলির উপরে। এখন শুধু অপেক্ষা। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য, ইরানের শাসন ব্যবস্থা নিয়ে আজকের এই আলোচনায় যারা শরিক হলেন, ভালো লাগলো কিনা অবশ্যই আপনারা মতামত জানাবেন এবং আগামী দিনে আমাদের পরামর্শ দেবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, এবং আমাদের পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ করবেন। অসংখ্য ধন্যবাদ।